দেশের তরুণেরা বিশ্ব দরবারে আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে নানানভাবে প্রতিনিধিত্ব করছে। আমরা তাদের কাজে অনুপ্রাণিত হই এবং গর্ব করি। নিজের কাজের সৌজন্যে দেশের বাইরে যারা স্বীকৃত, এমন তরুণদেরকে আমরা বলছি বড় মঞ্চের তারকা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনের নতুন আয়োজন হাতির নিবেদিত বড় মঞ্চের তারকা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, মানে আমি একটু বেশি বাড়িয়ে বলছি, এমনই একজন আছেন, এবং অভিনেতা, সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সবকিছু, আরো অনেক কিছু বাদ যাচ্ছে, আমার প্রিয় নায়ক তাহসান খান। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আমার জিজ্ঞেস করা উচিত। হাতির নিবেদিত বড় মঞ্চের তারকাতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? অনেক অনেক ধন্যবাদ। আপনার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি প্রথম, খুবই খুবই পুলকিত। আর আমরা এই প্রথম মনে হয় ইন্টারভিউ মানে আমি নিচ্ছি, আমি উপস্থাপনা করছি। আর এর আগে আমাদের একসাথে অভিনয় করা হয়েছে, কিন্তু মানে এরকম কিছুদিন আগে আমরা কাজ করেছি, তখন স্বামী স্ত্রী ছিলাম এবং খুব গরিব ছিলাম। এখন আপনি বাংলাদেশের সবচেয়ে ফেমাস অ্যাক্ট্রেস পূর্ণিমা, আর আমি একজন আপনার অতিথি। এখন একটু ফর্মাল থাকতে হবে, ফর্মাল থাকতে হবে, ফর্মাল কিছু কোশ্চেনে চলে যেতে হবে। তো ফর্মাল প্রশ্নতেই আমি চলে যাচ্ছি। ডেফিনেটলি। সেটা হচ্ছে, সম্প্রতি জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর বাংলাদেশের শুভেচ্ছা দূত হয়েছেন। কিভাবে আপনি এই সঙ্গে সংযুক্ত হলেন? গল্পটা আসলে খুব বেশি দিন পুরনো না। আমি যেটা সবসময় ভাবতাম যে সারা পৃথিবীতে সেলিব্রিটিরা এবং পাবলিক ফিগাররা তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু অনেক কাজ করে। দেখবেন যে কোনো দেশে যে কোনো সেলিব্রিটিরা কিন্তু অনেক সোশ্যাল ওয়ার্ক করে। আমাদের দেশে আমার কেন যেন মনে হয়েছে, আমি তো অনেক বছর ধরে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছি, একটু কম আমরা সম্পৃক্ত হই। এটার দুটো কারণ আছে। আমাদের একটা বিষয় কাজ করে অনেকের মাথায়, যে কিছু করলে সবাই স্বার্থ খোঁজে, কেন করছে, অথবা আরেকটা ব্যাপার আছে, কেউ কিছু ভালো কিছু করলে লুকিয়ে লুকিয়ে করতে চায়, কারণ আমাদের কালচারের মধ্যেই আছে যে তোমার ডান হাত যখন দান করবে বাম হাত যেন না জানে। তো এইসব কারণে আমাদের দেশে কিন্তু আসলে সেলিব্রিটিরাও খুব বেশি যে চ্যারিটি করে তা না, আবার করলেও একটু হয়তো লুকিয়ে লুকিয়ে করে। কিন্তু আমার মনে হয়েছে যে আসলে এই কাজগুলো একটু বেশি করা উচিত এবং মানুষকে জানিয়েও করা উচিত, কারণ এতে হয় কি, অনেক মানুষ উদ্বুদ্ধ হয়। তো এই বিভিন্ন ইন্টারভিউতে আমি এই কথাগুলো বলতাম এবং আমি সুযোগ খুঁজতাম কখন কিভাবে এমন কিছুর সাথে সম্পৃক্ত হওয়া যায় যেটা আসলে ইম্প্যাক্টফুল হবে। সো এই কথাগুলো বলতে বলতেই আমার একসময় পরিচয় হয় UNHCR এর একজনের সাথে, এবং তারা বলেন যে আপনি যেহেতু এভাবে কাজ করতে চান, আপনি আমাদের সাথে সম্পৃক্ত হন। সেটা প্রায় 2 বছর আগের কথা। তখন রোহিঙ্গা ক্রাইসিস একদম পিকের দিকে। তখন ওনারা আমাকে বললেন যে আপনি আসেন, আমাদের ফিল্ড ভিজিট করে যান, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার, আপনি দেখে যান যে আমরা কি করছি এবং যারা রোহিঙ্গা রেফিউজিজ আছেন তাদের অবস্থাটা কি, এবং তাদের সম্পর্কে একটু জানা শুরু করেন। সো আমি ওইবারই প্রথম যাই, এবং একদম ক্যাম্পে সম্মুখ এক্সপিরিয়েন্সটা আমাকে আসলে অনেক কিছু বোঝায়, শেখায়। তখন থেকে আসলে আমি UNHCR এর সাথে কাজ করছি। বিভিন্ন দিবসগুলোতে, যেমন ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে অথবা রেফিউজি ডেতে আমি তাদের সাথে কাজ করেছি। যেরকম আমার একটা অনেক পুরনো গান আছে, মানুষ, ব্ল্যাক ব্যান্ডে ছিলাম যখন গানটা করেছিলাম, ওই গানটা তাদের একটা স্পেশাল ডেতে আমি পারফর্ম করি। সো নানাভাবে আসলে UNHCR এর সাথে কাজ করছিলাম। এই কারণে এক ধরনের 2 বছর ধরে কাজ করছিলাম। সো সম্পৃক্ততা যেহেতু ছিল, যিনি এখানকার কান্ট্রি ডিরেক্টর এবং যারা UNHCR আছেন, তারা জেনেভাতে প্রপোজ করেন যে আসলে সারা পৃথিবীতে তো অনেক দেশে গুডউইল অ্যাম্বাসেডর আছে UNHCR এর, বাংলাদেশেও থাকা উচিত, কারণ বাংলাদেশ কিন্তু অনন্য সাধারণ একটা উদাহরণ। কিন্তু পৃথিবীতে 100 জনের মধ্যে প্রতি 1 জন কিন্তু শরণার্থী, কোথাও না কোথাও কিন্তু তারা আশ্রয় নিচ্ছে। বাংলাদেশে কিন্তু প্রায় 9 লক্ষেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী যে উদারতার স্বাক্ষর রেখেছেন, এটা কিন্তু আসলে সারা পৃথিবীতে সমাদৃত। কিন্তু এই যে UNHCRও কিন্তু এই কাজটা কিন্তু সুন্দরভাবে করছে, এই কথাটা তো আসলে সারা পৃথিবীতে কারো না কারো বলতে হবে। সো এই কথাটা বাংলাদেশি একজনের মুখ থেকে গেলেই কিন্তু জিনিসটা বিলিভেবল এবং অথেন্টিক হবে, যেহেতু আমি এর সাথে সম্পৃক্ত। সে কারণেই ওরা প্রপোজ করে, এবং জেনেভা থেকে when they invited me to become the goodwill ambassador, it was a great honor, কারণ সারা পৃথিবীতে এখন যারা আছেন 30-এর মতো মানুষ, তারা সবাই স্বক্ষেত্রে খুবই সাকসেসফুল, এবং তারা কিন্তু এই বিষয়টাতে প্যাশনেট।
এই কারণে এই কাজটা করছি। খুব ডেলিকেট একটা কাজ, আমি এখনও শিখছি, পড়ছি, শুরুর দিকে সময়টা এখন। সামনে 2 বছর আমি এই রোলটা পালন করব, আশা করছি আমি যেই দায়িত্ব কাঁধে নিয়েছি সেটা পালন করতে পারবো। যাক, অভিনন্দন আপনাকে। আর যেহেতু আপনি একটু আগে ব্ল্যাক ব্যান্ডের কথা বলছিলেন, সেই প্রসঙ্গে আসি। মানে সেই শুরুর দিকে যে ব্ল্যাক ব্যান্ড ছিল, সেই ব্যান্ডটা নিয়ে যদি কিছু বলতেন, ব্ল্যাক নিয়ে যদি কিছু বলতেন। তখন তো বন্ধুরা ছিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, গানের প্রতি প্রেম থেকে গান করছি। তখন ব্যাপারটাই অন্যরকম ছিল। তখন আসলে একটা ফুল অ্যালবাম করা, 12টা গান করা, প্রত্যেকটা গানের লিরিক, সুর, ইনস্ট্রুমেন্টেশন, গায়কির প্রত্যেকটার প্রতি এক ধরনের প্রেম কাজ করতো আমাদের। আমরা আসলে তখন, এখন যেরকম গান করতে হয় ভিউ এর কথা চিন্তা করে, তখন তো তা চিন্তা করতে হতো না। 10-12টা গান করার পর যে কোনো 1-2টা গান হয়তো অনেকের কাছে পৌঁছতো, কিন্তু প্রত্যেকটা গানেরই কিন্তু একটা মিনিং থাকতো, একটা পারপাস থাকতো। সো ওই সময় গান করে অসম্ভব শান্তি ছিল। সো ওই সময়টা প্রচন্ড মিস করি। এখন আসলে গান করতে হয় একটা গান, সেটাও হিট করার জন্য করতে হয়। সো আসলে লিরিক্যাল ডেপথের কথা খুব একটা মানুষ চিন্তা করেন, আমি শুধু না, সবারই আসলে একটা আক্ষেপ আছে। একটা গানই করতে হবে যেটা আসলে চটকদার হতে হবে, হিট হতে হবে, কিছু একটা গিমিক থাকতে হবে, ভিডিওতে ভিউ হবে। সো এই সময়ও গান যে ভালো হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু ওই সময় আসলে গানের প্রতি প্রেম যেরকম আর্টিস্টদেরও বেশি ছিল, শ্রোতাদেরও বেশি ছিল। তখন শুধু গানটা শোনার জন্যই মানুষ পাগল ছিল। এত সাথে এত কিছু চিন্তা, এত আনুষঙ্গিক চাকচিক্য ভিডিওর গ্ল্যামার ছিল। সো ওই সময়টা মিস করি। আপনি অ্যালবামের কথা বলছিলেন, তো অ্যালবামে আসি। প্রথম অ্যালবাম আপনার কথোপকথন, তৈরির সময় চিন্তাধারা আর এখন গান তৈরির চিন্তাধারার পার্থক্যটা কিভাবে দেখছেন? তখন আসলে গান লেখা, সুর করা টাইম বাউন্ড ছিল না। এখন যেরকম হয়তো একটা টার্গেট ডে থাকে, একটা প্রোডাকশন কোম্পানি থাকে, একটা গানের প্রতি হয়তো মনোনিবেশ। তখন যেটা হয় যে ব্ল্যাকে গান করছি হয়তো অ্যালবামে 2টো করে, আমি কিবোর্ড প্লে করতাম আর সেকেন্ড ভোকাল ছিলাম। সো আমার যেটা হয়েছে, অনেক গান লেখা ছিল, সুর করা ছিল, যেগুলো আসলে প্রকাশ পাচ্ছিল না, কারণ ব্ল্যাক অল্টারনেটিভ রক মিউজিক করতো আর আমি একটু এক্সপেরিমেন্টাল পপ এনজয় করতাম। সো অনেকদিন ধরে যেহেতু কাজ করছিলাম, সো আমার প্রথম অ্যালবাম কথোপকথনটা আসলে অনেক বছরের একটা সাধনার ফল ছিল। এখন যেরকম হয়তো খুব তাড়াতাড়ি গানটা তৈরি হয়ে যায়, রিলিজ করতে হবে খুব তাড়াতাড়ি, এরকম তখন যেরকম অনেক দিন ধরে যেহেতু করেছি, ওই অ্যালবামে আসলে অনেক এক্সপেরিমেন্ট, অনেক কিছু করার সুযোগ ছিল। সেটা লিরিক্যাল ডিভার্সিটি থেকে শুরু করে সেখানে ইনস্ট্রুমেন্টেশনের কাজ। আর তখন আসলে যে সময়টা ছিল, তখন কম্পিউটার বেসড মিউজিক কিন্তু প্রচলিত ছিল না। তখনও আমরা বাজিয়েই কিন্তু সবকিছু রেকর্ড করতাম। সো প্রত্যেকটা গান যে সিকোয়েন্স করা, বাজিয়ে স্টুডিওতে যে প্লে করা, অনেক সময় এবং অনেক ডেডিকেশন এবং প্র্যাকটিসের ব্যাপার ছিল তখন। সো হয়তো গানের মধ্যে অনেক ফ্ল থাকতো, যেহেতু আমরা ডিজিটাল ম্যানিপুলেশন করতে পারতাম না পিসিতে, যেটা এখন করতে পারি। এখন হয়তো ভয়েসে অনেক কিছু করা যায়, ভুল করলে ইনস্ট্রুমেন্টেশনে অনেক কিছু ঠিক করা, তখন কিন্তু করা যেত না। হ্যাঁ, এখন মোটামুটি খুব ইজি। কিন্তু তখন ওই যে ব্যাপারটা, অনেক ফ্ল থাকতো আমাদের কাজে, কিন্তু তবুও গানগুলোর মাঝে এক ধরনের অথেন্টিসিটি ছিল। সো কথোপকথন ইজ অলওয়েজ গোইং টু বি আমার জীবনের একটা শ্রেষ্ঠ উপহার, যে এমন কিছু গান লিখেছি যেটা আমার মনে হয়েছে যে অনেক বছর বেঁচে থাকবে। প্রথম অ্যালবামের ওই রেসপন্স দিয়েই হয়তো আমি ভেবেছিলাম যে আমি বাংলাদেশের মানুষ আমাকে আসলে চায়। আপনার কাছে মনে হয় কোন কোন গানগুলো মানে অনেক বছর বাঁচিয়ে রাখবে আপনাকে? প্রথম অ্যালবামের সবচাইতে হিট ওই বছর যেটা গান ছিল, দূরে তুমি দাঁড়িয়ে ঈর্ষা। গত বছরও যখন বেইলি রোডে একটা কনসার্টে বৃষ্টিতে গাচ্ছিলাম, সেটাও কোনো একটা কারণে মনে হয় এই যুগের ছেলেমেয়েরা আবার খুব এনজয় করলো। এটাই হচ্ছে মজাটা। আজ থেকে হয়তো 16 বছর আগে যে গানটা হিট হয়েছিল, সেটা যখন আবার এখন 2020 সালে এসে হঠাৎ করে আবার ব্লো আপ করে, তখন মনে হয় যে না, ওই সময়ের অথেন্টিসিটি আসলে ইট ট্রান্সেন্ডস টাইম। সো ওই সময়টা ক্যাপচার করে যে গানগুলো, আমি শুনলে তো আমিও চলে যাই, পুরনো যারা ভক্ত তারাও চলে যায়, আবার নতুন কেউ শুনে হয়তো আবার নতুন করে উপলব্ধি করে গানগুলো। সো আমাদেরকে যদি একটু পুরনো জায়গায় নিয়ে যেতেন। ও তাই? একটু। আচ্ছা, গিটারটা পাশে আছে। আচ্ছা। আমরা একটু ফিরে যেতে চাই সেই ঈর্ষাতে। মা, এই মা। নতুন উদ্যোগের শুরু হোক আনন্দময়।
আর এই বাদ ভাঙা আনন্দের শুরুটা হোক হাতিলের সাথে। পছন্দের ফার্নিচার অর্ডার করুন হাতিলের ওয়েবসাইট থেকে আর ডেলিভারি পান ঘরে বসেই। যাক, আবার আমরা প্রশ্নে চলে আসছি। আবার প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, নিজের কম্পোজিশনে গান করতে ভালো লাগে নাকি অন্যের কম্পোজিশনে শুধু নিজে গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ এইটা করেন? খুবই দারুণ একটা কোয়েশ্চেন, কারণ যেহেতু প্রায় 18-20 বছর ধরে গানের সাথে আছি, শুরুতে শুধু নিজে লিখতাম, শুধু নিজে সুর করতাম, নিজেই বাজাতাম, নিজেই করতাম। এটার যে সুবিধাটা ছিল, আমার একটা সিগনেচার তৈরি হয়েছিল। যে কোনো সাকসেসফুল মিউজিশিয়ানকে কিন্তু একটা সিগনেচার তৈরি করতে হয়, যেন তার গান শুরু হলে বোঝা যায় এটা মনে হয় ওর গান। গান সো আমাদের ওই সময় কিন্তু আমরা খুব গুটি কয়েকজন সিগনেচার তৈরি করতে পেরেছিলাম। যেমন আমি পেরেছিলাম, হাবিব পেরেছিল, অর্ণব পেরেছিল। আমাদের গানগুলো কিন্তু একটা সিগনেচার ছিল। এখন সিগনেচার হওয়াটা যেরকম জরুরি, আবার এটাও সত্যি যে একজন কম্পোজার কতই বা একই রকম ঘরানার গান দিতে পারে। সো ভ্যারিয়েশনের কিন্তু প্রয়োজন। সো আমি যখন 1, 2, 3, 4, 5টা অ্যালবাম করে ফেললাম, 5টা অ্যালবাম প্রায় 60-65টা গান, তখন আমার মনে হয় যে এখন আমার আসলে একটু বিরতি নেওয়া দরকার। আমার নিজের ঘরানার বাইরে যে গান করা দরকার, কারণ একটা সময় তো আমার ঘরানায় গান শুনতে শুনতে একটু তো বোর্ডও হয়ে যেতে পারে। সো তারপরে যেটা করা শুরু করলাম, ইয়াং যারা কম্পোজার আছে যাদের আমার ভালো লাগে তাদের সাথে কাজ করা শুরু করলাম, অন্যের লিরিকে গান করা শুরু করলাম। সো শুরুর দিকে নিজে লিখতে শুরু করতে এক ধরনের অসাধারণ আনন্দ ছিল। এরপরে যখন অন্যদের সাথে গান করা শুরু করলাম, সেটাও অন্য রকমের একটা চার্ম তৈরি করলো। যেরকম আমার গায়কিতে হয়তো কিছু সুর কখনো চিন্তা করিনি, যেটা হয়তো অন্য কারো সুরে গান গাওয়ার কারণে আমি সেগুলো পেরেছি। সো এই কারণে আই এম ভেরি গ্রেটফুল যে আমি অনেক ট্যালেন্টেড মানুষের সাথে কাজ করেছি। সবচেয়ে বেশি কাজ করেছি সাজিদ সরকারের সাথে। ওর সাথে আমার অনেক অনেক ভালো গান আছে। সো আমার নিজের অ্যালবামে আমি যেরকম গান করি সেটার এক ধরনের ভক্ত শ্রোতা আছে। আবার যখন নাটক, সিনেমায় সাজিদ বা অন্য কারোর সাথে গান করি, তাদেরও একটা ভক্ত শ্রোতা আছে। সো আমি আসলে দুটোই এনজয় করি। বাট যদি আমাকে বলা হয় যে জীবনের বাকি পথটা আমি কিভাবে কাটাতে চাই, আস্তে আস্তে আবার নিজের লেখা, নিজের সুরে বেশি কাজ করতে চাই। করতে চান, বাহ। আচ্ছা, আমরা আবার এখন একটু বলিউডের দিকে যাচ্ছি। বলিউডের দিকে যাচ্ছি? বলিউডে মানে ভয় পাওয়ার কিছু নেই, না, আর আপনার তো ভয় পাওয়ার একদমই কোনো কিছু নাই। আপনি বলিউডে অবশ্যই কার কথা বলতে যাচ্ছি বুঝতে পারছেন, মানে নওয়াজউদ্দিন সিদ্দিকী, তার সাথে আপনি অভিনয় করেছেন। যদিও এখনো সেই ছবি রিলিজ হয়নি, এত বড় মাপের একজন অভিনেতার সাথে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু জানাতেন। অসম্ভব ভালো একজন অভিনেতা, সবাই জানে, কিন্তু খুব বিনয়ী একজন মানুষ। এবং তার সাথে কাজ করা মানে আসলে কিন্তু শেখা, যেটা আমি বুঝেছি। আর আমি মনে করি বয়স একটা মানুষের যাই হোক না কেন, প্রতিটা মুহূর্তে শেখার চিন্তাধারাটা যদি থাকে, তাহলে আসলে কাজটা এনজয় করা যায় আরো বেশি। সো আমিও তার সাথে কাজ করার সময় শেখার চিন্তাধারায় ছিলাম বলে আমার এনজয়মেন্ট অনেক বেশি ছিল। আমি ওনাকে স্টাডি করছিলাম। হি ইজ সাচ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। আর আমার সুবিধা যেটা ছিল, আমি মুস্তাফা সরোয়ার ফারুকীকে থ্যাংক ইউ দেই যে আমার সব সিন তার সাথেই। সো টানা 1 মাস আসলে তার সাথেই আমার অ্যাক্টিং করতে হয়েছে, এবং ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর আমি যে ধরনের রোল করে অভ্যস্ত বাংলাদেশের ছোট পর্দায়, সেখানে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে বলেই ডিরেক্টররা আমাকে ওই ধরনের কাজ দেয়, আমি ওই ধরনের কাজ করি। কিন্তু এটা তার থেকে একদম বাইরে বের হয়ে আসা যেহেতু কাজ, আমার জন্য চ্যালেঞ্জিং যেরকম ছিল, খুবই রোমাঞ্চকর ছিল। সো শুধু যে নওয়াজউদ্দিন সিদ্দিকী অসাধারণ ছিলেন তা না, আমি বলবো মুস্তাফা সরোয়ার ফারুকী তার জীবনে যত কাজ করেছে, দিস হ্যাজ গট টু বি হিজ, লাইক আছে না একটা সেমিনাল ওয়ার্ক, দিস ইজ গোইং টু বি হিজ লেগেসি। যদি একদিন এরপর নো ম্যানস ল্যান্ড ছবিতে দেখা যাচ্ছে তাহসানকে, তো নতুন কোনো চলচ্চিত্রে বা ছবি নিয়ে কথা কি হচ্ছে, বা আমরা কি সামনে পাবো? কথা তো হতেই থাকে, আচ্ছা। কিন্তু এখন যেহেতু প্যান্ডেমিকের সময় আসলে বড় পর্দায় কাজ তো তেমন একটা হচ্ছে না, সেটা একটা বিষয়। বাট ভালো ব্যাপার হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন বেশ সরব হয়েছে, ভালো ভালো কাজ হচ্ছে। সো বেশ কয়েকটা ওটিটি প্ল্যাটফর্মের সাথে কথা হচ্ছে, যখন ব্যাটে বলে হবে কাজ হবে। আচ্ছা, গায়ক, নায়ক, উপস্থাপক, বিচারক, শিক্ষক, মানে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি বলতে বলতে। ঈর্ষা হচ্ছে আমার, এত কেন প্রতিভা থাকতে হবে? মানে তারপরে এতগুলো প্রতিভার পর দীপিকা পাডুকোনের সাথে আপনার কেন নাচতে হবে?
আবার তো একটা- পরবর্তীতে নিজের গানে মানে হৃদি শেখের সাথে সামনে মানে নাচ নিয়ে কি কোনো পরিকল্পনা আছে? না না না, এই একটা জায়গায় আমি একেবারেই খুবই কাঁচা। খুব তো তা তো নেচেছেন ওটা আপনি। ছিল কারণ দীপিকা এমন ভাবে অনুরোধ করছিল যে আচ্ছা। আমার করতে হয়েছিল, ওই আপনি জন্য তো নাচের শিল্পী না, যেমন ভাবে অনুরোধ করছিল নাচতে হবে এখন ভাই। আমরা ওই শোতে আসলে মানুষকে এন্টারটেইন করছি, সো অ্যাজ অ্যান এন্টারটেইনার উইথ হার আই হ্যাড টু প্লে মাই পার্ট টু মেক শিওর যে বাংলাদেশের মানুষ এবং শি আপনাকে অলসো কোনো গেটস। মঞ্চে আমি পেইনি, দাঁড়ান আপনাকে নাচের অনুরোধ যদি আমি ভাগ্যিস না প্রথম আলোর এই মঞ্চটা একটু ছোট, এটা নাচতে ছোট হবে না। দেখে নাচতে হলো না, আপনাকে আমি কোনো মঞ্চে পেইনি। ঠিক আছে, আমরা যদি বড় পর্দায় একসাথে মানে কাজ করি সেখানে তো নাচতে হতেই পারে, একটা আইডিয়া কিন্তু। সিরিয়াসলি আপনার সাথে, কারণ আপনার সাথে আমার পেয়ারটা কিন্তু অনেক মানুষ পছন্দ করেছে, গত বছরের কাজটা খুব ভালো হয়েছিল, এবারও ভালো হবে। এবারের কাজটাও চলেন করে ফেলে একটা সিনেমা। আপনি প্রোডিউসার হয়ে যান। আপনি প্রোডিউসার, আচ্ছা জয়েন্ট আচ্ছা, জয়েন্ট প্রোডাকশন। ঠিক আছে, ঠিক আছে, ডান। আমি কিন্তু যেটা বলি করে ফেলি। হ্যাঁ হয়ে যেতে পারে। ওকে, এবার আসছে একটি কঠিন পরীক্ষা, মানে যেই কঠিন পরীক্ষাটা আমি করছি উপস্থাপনা করা। আচ্ছা আচ্ছা। তো আপনার মেরিল প্রথম আলো পুরস্কার, লাক্স চ্যানেল আই সুপারস্টার, মানে এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন আপনি। তাহসান, মানে উপস্থাপক তাহসানকে 10-এ আপনি কত দিবেন? এটার উত্তর কিভাবে দেবো? আমি আসলে অনেক বছর শিক্ষকতা করেছি, 10 বছরেরও বেশি। সো যখন সামনে অনেক মানুষ বসে থাকে আর আমাকে কথা বলতে হয়, আমি খুব শিক্ষক সুলভ আচরণ করি। সো আমি আসলে যে উপস্থাপক হিসেবে, যেমন ইউ আর ব্রিলিয়েন্ট, ইউ আর উইটি অ্যান্ড ফানি, সো ইউ আর আ ব্রিলিয়েন্ট হোস্ট, তাই না? কিন্তু আমি নিজেকে অন্য জায়গায় গায়ক হিসেবে, অভিনেতা হিসেবে যত মার্কস দেব, উপস্থাপক হিসেবে তত মার্কস দেব না, কারণ আমি আসলে ওই জায়গাটায় গেলেও শিক্ষকতা শুরু করি, লেকচার দিতে শুরু করি। তো বিনোদন কম হয়, লেকচার বেশি হয়। বিনোদনের জায়গায়। আচ্ছা, সুন্দরী প্রতিযোগিতার বিচারক নাকি সুন্দরীদের নায়ক, কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? অভিনয় করা তো কাজ, এটা কিন্তু কোনটা অনেক কাজ না তাহলে? সুন্দরীদের প্রতিযোগিতায় বিচারক হওয়াটাও কাজ, আচ্ছা, কিন্তু একটু সহজ, কারণ এক জায়গায় বসে থাকতে হয় আর অনেক সময় আপনাকে ডায়ালগ ডেলিভারি দিতে হচ্ছে না, আচ্ছা, ছোট্ট দেখতে একটা সময় হচ্ছে, দেখতে আপনি হচ্ছে, দেখছেন, আপনি judge আসলে করছেন। জাজ করছেন, আপনি নিজে পারফর্ম করছেন না। পারফর্ম করা অনেক কঠিন ক্যামেরার সামনে। যেসব মেয়েরা পারফর্ম করছে স্টেজে, তারা কষ্টের কাজটা করছে, আর আমরা স্টেজে বসে হয়তো খুব সহজ কাজটা করছি। যেরকম আমরা যখন ক্যামেরার সামনে অভিনয় করি, আমরা কঠিন কাজটা করি। সো সেই দৃষ্টিকোণ থেকে বললে তাহলে তো আসলে তো অভিনয়টা আসলে কঠিন কাজ। কিন্তু সিরিয়াস অ্যান্সারটা আমি একটু হালকা দিকে নিয়ে আসি। একবার এই প্রতিযোগিতায় নোবেল ভাই আমার পাশে ছিলেন। সো ওই বছর আমি ছিলাম, সুবর্ণা মুস্তফা আপা আর ওপি করিম, আমরা ছিলাম জাজ। প্রত্যেক পর্বে একজন গেস্ট জাজ থাকেন। সো নোবেল ভাই একটা পর্বে গেস্ট জাজ হিসেবে আসেন। উনি খুব রসিক মানুষ। আমাকে একটা পর্যায়ে বলে যে, তাহসান, ইউ গেট পেইড টু ওয়াচ বিউটিফুল ওয়েমেন, আই এনভি ইউ। ব্যাপারটা ওইরকম, মানে ডেফিনেটলি কঠিন কাজ, কিন্তু উনি এত সুন্দর করে, এত মজা করে বলেছেন। আমার কথাটা এখনো মনে পড়ে যখন কেউ জিজ্ঞেস করে যে, হাউ ডু ইউ লাইক being the judge of such and such pageant. So আমার মনে হয় যে এই অ্যানসারটাই সবচাইতে। আচ্ছা, একটা মনের মধ্যে কৌতূহলী প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে এত মানে সুদর্শন ফিটফাট থাকার রহস্যটা কি? জাতি জানতে চাই, আমিও জানতে চাই। সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছেন, এই জন্য তো তাকে থ্যাঙ্কস দিতে হবে। আর ফিট যতটা থাকা উচিত ততটা থাকতে পারি না। যে পরিমাণ ডেডিকেশন থাকা উচিত, যেরকম আমাদের আশেপাশে অনেক ভালো ভালো ইন্সপিরেশন আছে, যেমন আরিফিন শুভ রিসেন্টলি কি সুন্দর ট্রান্সফরমেশন, এরকম আমাদেরকেও করা উচিত। আপনি জিম করেন না? আমি জিম করি, কিন্তু আসলে যখন টানা কাজ থাকে চেষ্টা করছি। ফুডের ব্যাপারে যেটা করি যে একটু হেলথি ডায়েট তো থাকার চেষ্টা করি, এটা তো চেষ্টা করি, কারণ দিস ইজ এ ব্লেসিং। গুড হেলথ ইজ দি মোস্ট, কি বলবো, মানে আমাদের জন্য শুধু না, প্রতিটা মানুষের জন্য। আপনার অর্থবিত্ত, বৈভব, যশ, খ্যাতি সব থাকতে পারে, ভালো সুস্বাস্থ্য যদি না থাকে তাহলে কি করবেন? সো এই চিন্তাটা আছে, সেজন্যই চেষ্টা করি সুস্থ থাকার। আচ্ছা, কাজের ক্ষেত্রে মানে প্রত্যেকেরই একটা, মানে আমরা কাউকে না কাউকে অনুসরণ বা অনুকরণ করি। আপনি কি কাউকে করেন? আমি অনুপ্রাণিত হই। আচ্ছা, অনেককে দেখি অনুপ্রাণিত হই। যেরকম আমি যখন শুরুতে
গান থেকে অভিনয় আসা শুরু করলাম, অনেকেই বললো যে আপনাকে এটা করতে হবে কেন। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছিল এরকম। হ্যাঁ, তখন আমি উদাহরণ দেখা শুরু করলাম যে সারা পৃথিবীতে তো যুগে যুগে অনেক মানুষ এসেছেন যারা মাল্টিপল ফিল্ডসে স্পেশালাইজড হয়েছেন, তাদেরকে পলিম্যাথ বলে। আমি উল্টা প্রশ্ন করা শুরু করলাম, ওনারা তো এই কাজগুলো করেছেন, আমি হয়তো তাদের মতো ট্যালেন্টেড না, কিন্তু আমারও তো ইচ্ছা আছে চর্চা করার, হয়তো একদিন আমিও তত ট্যালেন্টেড হব। তখন নাম বলতাম, রেনেসার যুগের অনেকের নাম বলতাম, অথবা আমাদের মহাদেশের সত্যজিৎ রায়ের কথা বলতাম যে আপনি তাকে কোন পরিচয় দিয়ে পরিচিত হবেন, তাই না? তো আমার যদি মনে হয় আমার ভক্তরা আমাকে এভাবে দেখে স্বাচ্ছন্দ্য বোধ করছে, দ্যাটস এনাফ। তারা অ্যাকসেপ্ট করেছে, তাই না? আই বিন ভেরি লাকি। যেমন একটু আগে বললাম, উপস্থাপনা আমি খুব একটা এনজয় করি না, আমার ভক্তরা হয়তো খুব পছন্দ করে না, এই জন্য আমি এটা করি না। মাঝে মাঝে করেছি, কিন্তু আমি কিন্তু রেগুলারলি করি না। So, আমার কথা হচ্ছে আমার ব্যারোমিটারটা কি? আমার ব্যারোমিটার হচ্ছে বাংলাদেশের 16 কোটি মানুষকে আমি আমার বস মানি, বিকজ আমার প্রতিদিনের কাজ হচ্ছে তাদেরকে স্যাটিসফাই করা। আমার তো কোনো চাকরি নেই, আমার তো কোনো বস নেই। তো আমার বস হচ্ছে বেসিক্যালি মানুষ, যারা বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদনের জন্য উন্মুখ হয়ে থাকে। So, আমি সেটা গান হোক, অভিনয় হোক, তাদেরকে এন্টারটেইন করি। আসলে কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো হাতের নিবেদিত বড় মঞ্চের তারকায় আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আড্ডাটা আসলেই কখন যে শেষ হয়ে গেল, কখন শুরু হলো আমি টের পাইনি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আরেকটুক্ষণ থাকতে পারলে ভালো লাগতো। আমাদের যে বস মানে মানুষজন, জনগণকে আরেকটু যদি আনন্দিত করতেন আপনি আরেকটি গান দিয়ে। আরেকটা গান দিয়ে, আচ্ছা হ্যাঁ, ঠিক ততক্ষণ আছে। আমি একটু বিদায় নিয়ে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, আমি বিদায় নিয়ে নিচ্ছি এবং সেই সাথে তাহসান ভাইয়ের গানও চলবে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে হাতের নিবেদিত বড় মঞ্চের তারকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জীবনের অনেক গানই তো মানুষের কাছে পৌঁছেছে, বাট যে গানটা আসলে আমার ধারণা সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সেটাই গাই। প্লিজ। তুমি আর তো কারণ নও, শুধু আমার। যত দূরে সরে যাও, রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে। স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন? আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।